এখন শুরু হতে চলেছে দেশের সবচেয়ে বড় মোকদ্দমা আপকি আদালত রজত শর্মার সাথে। নমস্কার, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আসুন শুরু করা যাক আপকি আদালতে আজকের মোকদ্দমা। আজ আমাদের অতিথি হলেন এক এমন ব্যক্তিত্ব যিনি শাসকও বটে এবং সন্ন্যাসীও। উনি ফ্লাওয়ারও বটে, উনি ফায়ারও বটে, একই রূপে ফুল এবং স্ফুলিঙ্গ, যার সম্পর্কে মানুষ বলে থাকেন এক হাতে মালা, অন্য হাতে তলোয়ার। আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন। প্লিজ ওয়েলকাম উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আপনাদের এই উত্তেজনা চলতে থাকুক। আমি আমন্ত্রণ জানাচ্ছি আপকি আদালতে আজকের জাজকে। আজকের জাজ হলেন এক বিশিষ্ট ব্যক্তি, দেশের সবথেকে বড় বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব দিল্লির ভাইস চ্যান্সেলর প্রফেসর যোগেশ সিং। এবার মোকদ্দমা শুরু করা হোক। আদালতের কার্যক্রম শুরু হওয়ার আগে, প্রশ্নের ঝড় ওঠার আগে একবার নজর বোলাবো যোগী আদিত্যনাথের পলিটিক্যাল ক্যারিয়ারের দিকে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পলিটিক্যাল ক্যারিয়ার কোনো অলৌকিক ঘটনার থেকে কম নয়। সংঘর্ষ করতে করতে উনি সফলতার শিখরে পৌঁছেছেন। ৩৩ বছর আগে যখন উনি স্টুডেন্ট লিডার ছিলেন, তখন কেউ একজন বলেছিল যে অজয় ভালো ক্যাম্পেনের মোটেই নয়। আজ যোগী আদিত্যনাথ হলেন বিজেপির একজন স্টার ক্যাম্পেনার। देश में कोरोना का संकट आया, देश में कोई आपदा आई, राहुल गांधी सबसे पहले देश छोड़ करके भागे। প্রতিটি জায়গায় ওনার রাজত্বের ডিমান্ড। যোগী আদিত্যনাথ যখন রাম মন্দিরের আন্দোলনের সাথে যুক্ত হলেন, তখন জনগণ বলতো মন্দির ওখানেই বানাবো, কিন্তু তারিখ বলবো না। যোগী আদিত্যনাথ নিজের কার্যকালে রেকর্ড টাইমে বিশাল রাম মন্দির তৈরি করালেন। ये मंदिर वही बना है जहां बनाने का संकल्प लिया था। যোগী আদিত্যনাথ যখন গোরক্ষপীঠের পীঠাধীশ্বর হলেন, তখন জনগণ বলতো যে উনি মঠ চালাবেন কি করে। কিন্তু যোগী আদিত্যনাথ গোরখপুরের মঠকে একটি শক্তিপুঞ্জে পরিণত করলেন। যোগী আদিত্যনাথ যখন প্রথমবার লোকসভার ইলেকশনে দাঁড়ালেন, তখন বলা হলো যে উনি ভালো বক্তা নন। কিন্তু এখন যোগী আদিত্যনাথের অসাধারণ ভাষা শোনার জন্য জনগণ অধীর অপেক্ষায় থাকে। 10 मार्च के बाद पूरी गर्मी शांत करवा देंगे। 2014-তে যখন কেন্দ্রে নরেন্দ্র মোদীর সরকার গঠন হলো, তখন যোগী আদিত্যনাথ লোকসভার মেম্বার ছিলেন, আর ওনাকে মন্ত্রী করা হয়নি। তখন জনগণ বলল যে যোগীকে সাইডলাইন করে দেওয়া হয়েছে। কিন্তু যোগী ইউপির অ্যাসেম্বলি ইলেকশনে অসাধারণ ক্যাম্পেনিং করলেন, আর 2017-তে নরেন্দ্র মোদী বাবু যোগীকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী করলেন। आदित्यनाथ योगी ईश्वर की शपथ लेता हूं कि যখন যোগী মুখ্যমন্ত্রী হলেন, তখন প্রশ্ন উঠল যে উনি সন্ন্যাসী হয়ে সরকার চালাবেন কি করে। কিন্তু এখন যখন সার্ভে হয়, তখন সামনে উঠে আসে যে যোগী আদিত্যনাথ হলেন দেশের বেস্ট চিফ মিনিস্টার। ইউপির প্রত্যেকটা ইলেকশনে বলা হয়েছে যে এইবার যোগী বিজেপিকে জেতাতে পারবে না, কিন্তু যোগী আদিত্যনাথ চার বার উত্তরপ্রদেশে বিজেপিকে ইলেকশনে জিতিয়েছেন। অনেকবার যোগীর কেন্দ্রীয় নেতৃত্ব থেকে নানা রকম খবর পাওয়া গেছে, কিন্তু প্রধানমন্ত্রী মোদী বাবু যোগীর কাঁধে আশ্বস্তের হাত রেখেছেন আর ইউপি প্লাস যোগীর স্লোগান দিয়েছেন।
यूपी प्लस योगी बहुत है उपयोगी। নিজের ভাষণে যখন মোদিবাবু যোগীর প্রশংসা করলেন তখনই যাবতীয় আশঙ্কা শেষ হয়ে যায়। योगी जी भी वैसे और मोदी जी भी ऐसे। ये मोदी योगी खत्म हो रहा है। हमारे तो बच्चे हैं नहीं, हम खप रहे हैं आपके बच्चों के लिए। সনাতনের প্রতীক, শক্তির উপাসক উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আপকি আদালতে আজ নিজের ওকালতি নিজেই করবেন। যোগীজি, আপনার ভালোবাসায় সত্যি মানুষ পাগল। কিছু তো আমি এখানেই দেখতে পাচ্ছি, আর কিছু আমি রিসার্চ করে দেখতে পেয়েছি। দুটো উদাহরণ এখানে দিতে চাই। এক, এমন তরুণকে আমি দেখতে পেয়েছি যার বুকে যোগী আদিত্যনাথের ছবির ট্যাটু বানানো রয়েছে। আরো একজন তরুণকে আমি দেখেছি যার হাতের ওপর যোগী আদিত্যনাথের ট্যাটু বানানো রয়েছে। আর কিছু মানুষ আপনার নাম দিয়েছেন বুলডোজার বাবা, আর মানুষ নিজের হাতে বুলডোজারের ট্যাটু বানিয়ে রেখেছে। এইরকম ভালোবাসা খুবই কমই দেখতে পাওয়া যায়। আর সবথেকে ইন্টারেস্টিং কথা হলো, আপনি একবার বলেছিলেন আকবরপুরে এই যে জায়গার নাম দিতে আমার সংকোচ বোধ হয়, তখন সোশ্যাল মিডিয়ায় সবার নাম পাল্টে যেতে লাগলো। যেমন প্রিয়াঙ্কা গান্ধী আপনাকে ফোন করলো যে আমার নাম কি হবে, আপনি বলেছিলেন তুমি 4 বছরে একবার আসো, তাই তোমার নাম হবে 29শে ফেব্রুয়ারি। আমির খান যখন ফোন করেছিলেন তখন বলেছিলেন যে তোমার নাম হবে অমর খান্না, আর জ্যাকলিন ফার্নান্ডিসের নাম জানকী দেবী। ওবামার নাম হলো সুদামা। তারপর রাহুল গান্ধী যখন জিজ্ঞেস করলেন যে যোগীজি আমার নাম কি হবে, তখন আপনি বলেছিলেন যে তুমি পাপ্পু, পাপ্পুই থাকবে। কিন্তু এটা তো গেল মজার কথা। সত্যি যখন আপনার একটা ছবি বের হলো যেখানে আপনি একটা চিতার বাচ্চাকে কোলে নিয়েছিলেন, আর ওই দুটো বাচ্চার নাম দিয়েছিলেন চণ্ডী আর ভবানী। এই যে দেখুন, আর যখন রবি কিষণ জি, যিনি গোরখপুর পার্লামেন্টের মেম্বার, উনি আপকি আদালতে এলেন, তখন উনি আপনার সম্পর্কে বলেছিলেন, উনি বলেছিলেন জলি কো আগ कहते हैं, বুঝি কো রাখ कहते हैं, और राख से जो बारूद बनते हैं उसे যোগী আদিত্যনাথ कहते हैं। এই যে বিপুল ভালোবাসা, এই নিয়ে কিছু বলতে চান আপনি? দেখুন, আমি ভারতীয় জনতা পার্টির একজন সামান্য কার্যকর্তা। তার আগে হলাম একজন সন্ন্যাসী। আর একজন সন্ন্যাসী হিসেবে আমার ধার্মিক এবং আধ্যাত্মিক দায়িত্ব কি সেটার পালন করি, এবং তার থেকেও গুরুত্বপূর্ণ হলো যে আমার রাষ্ট্রীয় দায়িত্বটা ঠিক কি সেটা তার থেকেও আক্রমণাত্মক উপায়ে প্রস্তুত করার প্রয়াস করে থাকি। আমি খুবই আপ্লুত সেই সবার কাছে যাদের এই যাত্রা ভালো লাগে, আর আমি বিশ্বাস করি যে রাষ্ট্রবাদের এই অভিযান, আমি হলাম যার পথিক। এটা প্রধানমন্ত্রী মোদিবাবুর নেতৃত্বে আজ যে নতুন উচ্চ শিখরে পৌঁছাচ্ছে, আমি আমার বিশ্বাসের সাথে বলতে পারি যে এতে ভারতের আর এতে বিশ্ব মানবতার কল্যাণ হবে, হবেই হবে। আপনি একদম ঠিক কথা বলেছেন, আর এই জন্যই জনগণ আপনাকে এত ভালোবাসে।
তাহলে আসুন শুরু করা যাক আজকের মোকদ্দমা আপকি আদালতে প্রথম অভিযোগ যোগী আদিত্যনাথের উপর। আপকি আদালতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ওপর অভিযোগ হলো যে উনি হিন্দুত্বের নামে রাজনীতি করেন। যোগীজি, এখন ইলেকশনের ক্যাম্পেইনিং চলছে, আপনি রাম মন্দির নিয়ে কথা বলছেন, কিন্তু অখিলেশজির কাকা হলেন প্রফেসর সাহেব রামগোপাল যাদব। উনি বলেন যে ভারতে মন্দিরের কিসের প্রয়োজন? দেখুন, প্রয়োজন ছিল তাই তৈরিও হয়ে গেছে। আমি এটা মনে করি যে ভারতের ইতিহাসের সবথেকে গুরুত্বপূর্ণ এবং অভূতপূর্ব প্রত্যেকটা ভারতবাসীকে আপ্লুত এবং আনন্দিত করার ঘটনা হলো অযোধ্যাতে শ্রীরাম জন্মভূমিতে মর্যাদা পুরুষোত্তম প্রভু শ্রীরামের বিশাল মন্দির তৈরি হওয়া। আপনি হয়তো দেখেছেন যে অযোধ্যার ভেতরে লক্ষ লক্ষ শ্রদ্ধালু প্রতিদিন যাওয়া আসা করছে, আজও যাচ্ছে। এত প্রচণ্ড গরম তা সত্ত্বেও মানুষ যাচ্ছে। অযোধ্যার আজকের অযোধ্যাকে, আজ থেকে 10 বছর আগের অযোধ্যাকে এসে দেখে কেউ চিনতেই পারে না। সত্যি কি এটা সেই অযোধ্যা? আমি দেখেছিলাম গোটা দেশের মধ্যে থেকে যেসব শ্রদ্ধালুরা এসেছিলেন, কেউ মাটিকে চুমু খাচ্ছে, কেউ পিলারকে চুমু খাচ্ছে, তাদের সবার চোখে জল ছিল। আমি কিছু মানুষকে জিজ্ঞাসা করলাম যে আপনারা এতটা আবেগপ্রবণ হচ্ছেন কেন? তারা বলল যে গাছটাকে দেখার জন্য আমাদের কতগুলো প্রজন্ম অপেক্ষা করেছিল, 500 বছরের এই বিরাট অপেক্ষাকে মোদিবাবু সমাপ্ত করে দিলেন আজকে। অযোধ্যাতে যে কাজটা অযোধ্যার জন্য আর দুনিয়ার কাছে অসম্ভব ছিল, সেটা মোদিবাবু সম্ভব করেছেন। আর সেটা আমাদের জন্য নয়, এই কাজটা এই জন্মের সাথে সাথে পরজন্মকেও জবাব দেওয়ার জন্য একটা তৈরি হয়ে গেছে যে হ্যাঁ, আমরা অযোধ্যাতে রাম মন্দিরের শিলান্যাসকেও দেখেছি, রাম মন্দিরের নির্মাণও দেখেছি, আর রামলালাকে 500 বছরের পর হোলি আর জন্মোৎসব পালন করার অবসরও নিজের জন্মভূমিতে অবশ্যই পেয়েছি। এটা মোদিবাবুর জন্যই সম্ভব হতে পেরেছে। আর প্রফেসর সাহেব বলেন যে বেকার মন্দির বানানো হয়েছে। বলবো, সমাজবাদী পার্টি সম্পর্কে প্রত্যেকটা মানুষ জানে। এটা হলো সেই পার্টি যাদের সময়কালে অযোধ্যাতে রাম জন্মভূমিতে দুষ্কৃতীর হামলা হয়েছিল, কাশীতে সংকটমোচন মন্দিরে হামলা হয়েছিল, যাদের সময়কালে লখনৌ, অযোধ্যা আর বারাণসী ও কচৌরিতেও হামলা হয়েছিল। আর অখিলেশ যাদব যখন মুখ্যমন্ত্রী হলেন, উনি সবথেকে প্রথম কাজটা কি করেছিলেন? এই দুষ্কৃতীদের ওপর চলা মামলাগুলো ফেরত নেওয়ার চেষ্টা করেছিল। সে তো আমরা জজ সাহেবকে ধন্যবাদ দিতে চাই যে জজ সাহেব সেই ভয়ঙ্কর সন্ত্রাসবাদীদের বাইরে বের হওয়ার হাত থেকে আটকে দিয়েছিলেন। না হলে দৃশ্যটা কিরকম হতো? যারা রাম ভক্তদের ওপর গুলি চালায়, যারা রামকে কাল্পনিক মনে করে, ইতিহাস সাক্ষী রয়েছে, যারা রামের বিরোধিতা করেছে সে অবশ্যই শাস্তি পেয়েছে। যার শাস্তি লেখা আছে, নিজের শাস্তির জন্য যাকে প্রভু দারুণ দিক দিনা তাকে মতি পেহলে হর লেনা। তাই এই পরিস্থিতি এদের সাথেও হয়েছে। প্রভু তাদের কপালে দুঃখ লিখে দিয়েছেন, কারণ তারা দেশকে দুঃখী করেছে। ভারতের আস্থার সাথে খেলা করে, ভারতের আস্থাবান নাগরিকদের আস্থার সাথে খেলা করেছে। এই জন্য এখন তাদের শেষ জীবনে দুঃখী হওয়ার সময় এসে গেছে। কারণ যেমন কর্ম করবে তেমন ফলও তো ভোগ করবে। এখন সেই ফসল কাটার সময় এসে গেছে, এই জন্য ওরা রামের বিরোধিতা করছে। লেটেস্ট যে বয়ানটা এসেছে, উনি নানা পাটোলে, মহারাষ্ট্রের কংগ্রেসের অধ্যক্ষ, উনি ওনার বয়ানে বলেছেন, আমরা যখন সরকার তৈরি করব তখন এই মন্দিরকে আবার পবিত্র করে তুলব, এটাকে গঙ্গা জল দিয়ে ধোয়াবো। প্রথমে নিজেকে তো পবিত্র করে নিন। আর রাহুল গান্ধী তো বারবার নিজের সব পাবলিক মিটিংয়ে বলে চলেছেন যে এই যে রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান, সেখানে উনি অমিতাভ বচ্চনকে দেখেছেন, ঐশ্বর্য রায়কে নাচতে দেখেছেন, কিন্তু কোনো গরিব বা কোনো শ্রমিককে দেখেননি। ওনার লজ্জা লাগা উচিত এই ধরনের কথা ভাষা প্রয়োগ করাতে, যে কোনো গরিব মানুষ ছিল না। শ্রমিকরা কে ছিল? যারা মন্দির নির্মাণ করেছে, প্রধানমন্ত্রী নিজে হাতে তাদের আদর যত্ন করেছেন।
ওরা চেয়ারে বসেছিল আর প্রধানমন্ত্রী বাবু ওদের কাছে গিয়ে গিয়ে ফুলের বৃষ্টি করিয়ে ওদের সম্মান দিচ্ছিলেন। প্রয়াগরাজে সাফাই কর্মীদের পা প্রধানমন্ত্রী নিজে হাতে ধুয়ে দিয়েছেন। এটা প্রথমবার হয়েছে। আসলে কংগ্রেসে রাহুল গান্ধীর ঠাকুরদার বাবা প্রধানমন্ত্রী ছিলেন, ওনার ঠাকুমা প্রধানমন্ত্রী ছিলেন, ওনার বাবা প্রধানমন্ত্রী ছিলেন, আর 2004 থেকে 2014 পর্যন্ত ওনার মা সুপার পিএম রূপে কর্ম করেছিলেন। আসলে এইসব চলাকালীন কখনো ওনাকে কোনো গরিবের বাড়িতে যাওয়ার কথা তো দূর, কোনো গরিব সম্পর্কিত কোনো যোজনা উনি তৈরি করেছেন যেটা তাদের জীবনের ব্যাপক পরিবর্তন হয়েছে? করেননি। রাহুল অ্যান্ড কোম্পানি এরা মন্দিরে কি যাবে? আপনারা তো দেখেইছেন 2000 গুজরাটের ইলেকশনের দরুন উনি এটাও জানতেন না যে মন্দিরে গিয়ে কিভাবে বসতে হয়। এমন মনে হয় যেন উনি মন্দিরে নামাজ পড়তে গেছেন। সে তো পুরোহিত মশাই বুঝিয়েছেন যে ভাই এটা তো একটা মন্দির, কোনো মসজিদ নয়। পা গুটিয়ে বসুন, পুজো করতে গেলে পা গুটিয়ে বসতে হয়। এটা সেরকম ভাবে যে নামাজ পড়ে এসে সেরকম মুদ্রা তৈরি করা যাবে না। এখন যার এইটুকুও সংস্কার নেই সে রাম মন্দির নিয়ে চর্চা করবে। যাদের পারিবারিক ইতিহাস রয়েছে রাম মন্দির নিয়ে বিরোধিতা করার, সে ভারতের আস্থা সম্পর্কে কি জানবে? এটা কি থোড়াই প্রথমবার হয়েছে নাকি? ওরা অভিযোগ করছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে প্রাণ প্রতিষ্ঠার কার্যক্রমে এই কারণে আমন্ত্রণ জানানো হয়নি কারণ উনি একজন আদিবাসী। প্রথমবার এই দেশে একজন আদিবাসী মহিলা দেশের রাষ্ট্রপতি হয়েছেন। সেটা কার জন্য? প্রধানমন্ত্রী মোদি বাবুর ইনিশিয়েটিভ নেওয়ার জন্য, যে সমাজের শেষ পর্যায়ে বসে থেকে অন্তর্দয় থেকে অমৃতদয় পর্যন্ত হলো আমাদের যাত্রা। শেষ পর্যায়ে বসে থাকা ব্যক্তিরও রাজত্বের সিংহাসনে বসার পরিস্থিতি আছে। আমি জিজ্ঞাসা করতে চাই, রাহুল গান্ধীকে জিজ্ঞাসা করতে চাই, আচ্ছা আমি নিজের কথাটা বলি, আমি তো একটা সাধারণ পরিবারে জন্ম নিয়েছি। আমি কোনোদিনও মুখ্যমন্ত্রী হওয়ার কথা ভাবিইনি, কোনোদিন ভাবিনি, কখনোই আমার এটা মনে ছিল না। আজ মুখ্যমন্ত্রী রূপে জনগণের সেবা করে তো আমি চলেইছি। সেই কথাই আমি বলছি যে নিমন্ত্রণ পত্র সবাইকে দেওয়া হয়েছিল, শ্রদ্ধেয় রাষ্ট্রপতি মহাশয়কেও, শ্রদ্ধেয় উপরাষ্ট্রপতি মহাশয়কেও, পূর্ব রাষ্ট্রপতি শ্রদ্ধেয় রামনাথ কোবিন্দ মহাশয়কেও। যে সূচিপত্রে সব ধরনের মানুষ ছিল, তাই অমিতাভ বচ্চনও তার মধ্যে ছিলেন। আর আমার মনে হয় আমাদের তার শিল্প নিয়ে সম্মানদায়ক মনোভাব রাখা উচিত। তো ছিলেন না, কিন্তু ওনাকে দেখা গিয়েছিল। আমি এটা বলছি, দেখুন ওনার দৃষ্টিভঙ্গিটাই তো এমন, একেই বলা হয় দৃষ্টি দোষ। এরকমই দৃষ্টি দোষ। ঐশ্বর্য রায়ও যদি থাকতেন তাহলে তো ভালো কথা ছিল। ভাই উনিও তো ভারতের একজন নাগরিক, ওনার আসার অধিকার আছে। আর অমিতাভ বচ্চনের শিল্প আর শিল্প জগতে ওনার কৃতিত্বকে আপনি ভুলে যেতে পারবেন? আর যদি ভুলে গিয়ে থাকেন তাহলে প্রয়াগরাজ থেকে কংগ্রেস ওনাকে ইলেকশনে কেন দান করিয়েছিলেন? যোগীজি, বহু মানুষ রাম মন্দির নিয়ে আলোচনা করছেন। এবার খড়গেজি একদিন তার ক্যান্ডিডেটকে বলছিলেন, তুমি হলে শিব, তোমাকে রামের সাথে লড়তে হবে, রামকে হারাতে হবে। দেখুন, ভারতের পরম্পরাতে, সনাতন ধর্মের পরম্পরাতে রাম আর শিব একে অপরের পরিপূরক। ভগবান রাম রামচরিত মানসে স্বয়ং এই কথা বলেছেন যে শিবদ্রোহী যদি আমার সামনে আসার চেষ্টা করে তাহলে সে স্বপ্নেও আমার কৃপা লাভ করতে পারবে না। আর লঙ্কাতে যখন সেতু নির্মাণের কাজ করার কথা হলো তখন প্রভু রাম প্রথমে রামেশ্বরমে ভগবান শিবেরই উপাসনা করেছিলেন। যখন নামকরণ করার কথা উঠল ভগবান রাম তখন জ্যোতির্লিঙ্গের নাম রাখলেন রামেশ্বরম, কারণ উনি রামের ঈশ্বর। কিন্তু যখন শিবকে জিজ্ঞাসা করা হলো তখন ভগবান শিব বললেন যে না না, যার ঈশ্বর হলেন রাম সেই হলেন রামেশ্বর। দেখো, দুজন একে অপরকে সম্মান দিচ্ছে। এটাই হলো ভারতের পরম্পরা। কংগ্রেস সব সময় ভাগ করার রাজনীতি করেছে। প্রথমে দেশকে ভাগ করেছে, তারপর জায়গা এবং ভাষার ভিত্তিতে দেশকে ভাগ করার কুৎসিত চেষ্টা করেছে। এবার ভাবুন, 1947-এ ওনারা দেশকে ভাগ করলেন,
ওই সময় আম্বেদকর ছিলেন এবং আরও অনেক মহাপুরুষরা ছিলেন যারা বলেছিলেন যে দেখো দেশটা ভাগ হওয়া উচিত নয়, আর যদি করতে হয় তাহলে পপুলেশনটাই পাল্টে দেওয়া হোক। ভারতের ওপর যার আস্থা নেই সে ভারতে কেন থাকতে যাবে? ওরা ওখানে যাক না, ওখানকারটা মাপুক। যেখানে ওরা যেতে চায় ভারতের ওপর বোঝা হয়ে থাকবে কেন? ক্ষেত্রফল বেশি দেওয়া হয়েছে, যার জনসংখ্যা কম গেছে। বেশি ক্ষেত্রফল পাওয়া এবং ভারতের খুবই ভালো এবং উপযুক্ত ভূমি সেখানে যাওয়া সত্ত্বেও আজ পাকিস্তানের ভেতরের কি পরিস্থিতি হয়েছে। আর আমি এটাই বলতে চাই যে যারা পাকিস্তানের গান গায় সে চলে যাক না সেই কাঙালের কাছে, সেও ভিক্ষাবৃত্তিতে যুক্ত হয়ে যাক। দেখুন, একদিকে রয়েছে ভারত, ৮০ কোটি জনগণকে প্রধানমন্ত্রী মোদিবাবুর নেতৃত্বে ফ্রিতে রেশনের সুবিধা প্রদান করা হচ্ছে, আর অন্যদিকে ২৩ থেকে ২৪ কোটির পাকিস্তান ভিখারির মতো গোটা দুনিয়াতে বাটি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কেউ ভিক্ষাও দিচ্ছে না। ১ কিলো আটার জন্য এরকম অলিগলিতে আমরা দেখি না, কখনো কখনো ধাক্কা টাক্কা হচ্ছে, একটা টুকরো রুটি ফেলে দাও, তাহলে ওখানে কিছু প্রাণীরা একসাথে মারামারি লেগে যায়। এই দৃশ্যটা আপনি পাকিস্তানের ভেতরে মানুষের মধ্যেও দেখতে পাবেন। ওরা পাকিস্তানের এই হাল করে দিয়েছে। যদি ওটা হিন্দুস্তানের অংশ হতো, এমন সুন্দর দেশ হতো যেমন সুন্দর আমাদের ভারতবর্ষ। পাকিস্তানের যত জনসংখ্যা তার থেকে বেশি গরিবদের মোদিবাবু ১০ বছরে গরিব রেখা থেকে উপরে তুলে একটা সুস্থ জীবনযাপন করার, সুখে শান্তিতে জীবনযাপন করার উনি একটা রাস্তা ওদের জন্য প্রশস্ত করেছেন। লজ্জা হওয়া উচিত ওদের যারা পাকিস্তানকে নিয়ে ওকালতি করে বেড়াচ্ছে। কিন্তু পাকিস্তানের যে ফরমার নেতা আছেন ফওয়াদ চৌধুরী, উনি বলেছেন রাহুল অন ফায়ার, রাহুলকেই ভোট দেওয়া উচিত। রাহুল গান্ধীর তোষামোদি তো সেখান থেকেই তো হয়েছে, ভারতবর্ষে কেউ থোড়াই করবে। রাহুল গান্ধীর কাছ থেকে আর কি আশা করা যায়? এই সব কিছু সত্ত্বেও এরা রাম মন্দির নিয়ে বিরোধিতা করে, ভারতের সমর্থককে, গরিবদের, গ্রামকে, কৃষকদের, যুব সমাজকে, মহিলাদের, দলিতদের, তারপর মানে হলো জনজাতিকে, নিচু স্তরের মানুষকে, অন্যান্য গরিবদের পাওয়া সুবিধাগুলো ওরা মুসলমানদের মধ্যে বিলিয়ে দেয়। আর তারপরেও ওরা ভারতের কাছ থেকে সমর্থনের আশা করে। আরে ভাই, ফাওয়াদ চৌধুরীর মতো লোক এদের সমর্থন করবে? ভারতের কোনো সভ্য সোসাইটি আর ভারতের কোনো রাষ্ট্রভক্ত এদের সমর্থন করতে পারে না। এই সবেমাত্র সমর্থন করেছেন মণিশঙ্কর আইয়ার। উনি বলেছেন যে পাকিস্তানকে সম্মান দাও, কারণ ওদের কাছে অ্যাটম বম রয়েছে, তাই ভারতের ওদেরকে ভয় পাওয়া উচিত। তাহলে আমাদের অ্যাটম বম কি এটা ফ্রিজে রাখার জন্য নাকি? সেটা নয়, এটা হলো নতুন ভারত। এটা কংগ্রেসের কাছে মনি হতে পারে, ভারতের মনি হতে পারে না। এটা হলো নতুন ভারত। নতুন ভারত খোঁচা দেয় না, কিন্তু যদি কেউ খোঁচা দেয় তাহলে তাকে ছেড়েও দেয় না। বাড়ির মধ্যে ঢুকে জবাব দেবে। আর ভারত এটা করেও দেখিয়ে দিয়েছে। আর এটাই হলো কারণ দেখুন, আগের সন্ত্রাসবাদী বিস্ফোরণ বিভিন্ন জায়গায় হতো। দিল্লিতে হয়েছে, অযোধ্যাতে, কাশীতে, লখনৌ, বারাণসী, লখনৌ, আপনার অযোধ্যার কচুরিতেও তো হয়েছে, গোরখপুরে বিস্ফোরণ হয়েছে, মুম্বাইতে বিস্ফোরণ হয়েছে, দেশের সংসদে হামলা করা হয়েছে। এই সমস্ত ঘটনা ঘটেছিল আলাদা আলাদা সময়ে। আপনারা গত 10 বছরের মধ্যে হয়তো দেখেছেন একটা সুরক্ষার অসাধারণ পরিবেশ, আভ্যন্তরিক সুরক্ষা খুব ভালো হয়েছে। নকশালবাদ সমাপ্ত হয়ে গেছে। আর এখন তো বাজিগুলোও একটু জোরে যদি ফাটে, তখন পাকিস্তান আগেই সাফাই দেয় যে এতে আমাদের দোষ নেই, দূর দূরান্ত পর্যন্ত আমাদের কোনো সম্পর্ক নেই। এটাই হলো নতুন ভারত, এটা দেশের শক্তি, এটা নিয়ে প্রতিটা ভারতবাসীর গৌরব অনুভূত হয়। আর এটা এমন নয় যে কংগ্রেসের সময়সীমার ওপার থেকে সন্ত্রাসবাদী আসতো। একটা শব্দ ওদের কাছ থেকে শোনা যেত। দেখুন, আমি 2004 থেকে শুরু করে 2014 পর্যন্ত সংসদে ছিলাম, আর আমি খুব কাছ থেকে দেখেছি যখন কাশ্মীরে অভ্যেসের মতো নরসংহার হতো, অযোধ্যাতে, কাশীতে বা যেখানেই বিস্ফোরণ হয়েছিল, ট্রেনে বিস্ফোরণ হতো। আমরা যখনই সংসদে বিষয়টা তুলে ধরতাম, এক শব্দই শুনতে পাওয়া যেত যে সমস্ত সন্ত্রাসবাদী সীমার ওপার থেকে এসেছে। আরে সীমার ওপার থেকে যখন, তাহলে আপনারা কিছু করুন। সাহসী ছিল না। আজকে সীমার ওপার সমাপ্ত। আজ ভারত সবকিছু নিজে নিজেই সামলে নেয়। এই শক্তিটা দেখাতে হবে।
আর এই শক্তি মোদিবাবুর নেতৃত্বে নতুন ভারত দেখিয়ে দিয়েছে। আর আমার মনে হয় যে প্রত্যেকটা ভারতবাসীর এই নিয়ে গৌরবের অনুভূতি হয় যে মোদিবাবুর নেতৃত্বে নতুন ভারত হলো শ্রেষ্ঠ ভারতও শুধুমাত্র ভারতকে সম্মানই দেয় না, ভারতের সীমাকে সুরক্ষা দিতেও জানে, আর ভারতের অভ্যন্তরীণ সুরক্ষাকেও সঠিকভাবে রাখতে জানে, ভারতের ভেতরে বিকাশের বড় বড় কাজকেও এগিয়ে নিয়ে যেতে পারে। আজ হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন আইআইটি, আইএম, এইমসের সংখ্যা 2014 পর্যন্ত কেবল 7টা হয়েছিল, হাতের মধ্যে 6টা অটলবাবু তৈরি করেছিলেন। 7টার মধ্যে অটলবাবু 6টা বানিয়েছেন, আজ এর সংখ্যা বেড়ে গিয়ে 26টা হয়ে গেছে। এটা মোদিবাবুর সময়কালেই বেড়েছে। মেট্রো 5টা সিটিতে ছিল, আজ 20টা সিটিতে মেট্রোর সুবিধা হয়েছে। ইজ অফ লিভিং এর লক্ষ্যকে কিভাবে পাবেন আপনারা? এই সুবিধা, এয়ারপোর্ট। কংগ্রেসের সময়ে মানে স্বাধীনতার আগে থেকে শুরু করে 2014 পর্যন্ত 74টা ছিল, আজ এর সংখ্যা হয়ে গেছে 152টা। এরকমই আইআইটি, আইএম, ট্রিপল আইটি, 1 ডিস্ট্রিক্ট 1 মেডিকেল কলেজ, একটা লম্বা শৃঙ্খলা। আর গরিব কল্যাণকারী যোজনার কোনো গণনাই হয় না। এই সমস্ত কাজ গত 10 বছরের মধ্যে মোদিবাবুর নেতৃত্বে যেগুলো হয়েছে, এই কাজগুলো এই কথাটা প্রমাণ করে যে এখানে সুরক্ষাও আছে, সম্মানও আছে, বিকাশও আছে, গরিব কল্যাণও আছে। আর শুধু বিকাশই নয়, বিকাশকে ঐতিহ্যের সাথেও জুড়ে দেওয়া হয়েছে। এটাই হলো ঐতিহ্যে, যেখানে এখন আমাদের আকবরপুর বলতে সংকোচ হয়। আমাদের মনে হয় যে আকবরপুরের বদলে এর নাম মহারানা প্রতাপও হতে পারত। আমার মনে হয় যে ঔরঙ্গাবাদের নগর সম্ভাজি নগর রূপেও তো হতে পারে, কারণ আমাদের ঐতিহ্য তো সম্ভাজি মহারাজার সাথেই জড়িত, ছত্রপতি শিবাজি মহারাজের সাথে জড়িত, মহারানা প্রতাপের সাথে, গুরু গোবিন্দ সিং মহারাজের সাথে রয়েছে। আমাদের সম্পর্কটা কোনো ঔরঙ্গজেব বা কোনো আকবরের সাথে নয়। যাদের ঐতিহ্য নিয়ে গর্বের অনুভূতি হয় তারা সেটা নিয়ে করুক, আমাদের একেবারেই নেই। কিন্তু যোগীজি, যদি আমরা গোটা ক্যাম্পেনিংটা দেখি, সেটা রাহুল গান্ধী ভাষণ দিন বা প্রিয়াঙ্কা গান্ধী ভাষণ দিন, খড়গেজি ভাষণ দিন, অখিলেশ যাদব দিন, শরদ পাওয়ার দিন বা আম আদমি পার্টির নেতা দিন, সবাই একই স্বরে একই কথা বলেন। মোদিজি যদি তৃতীয়বার প্রধানমন্ত্রী হন তাহলে সংবিধান শেষ করে দেবেন, সংরক্ষণ শেষ করে দেবেন, এই দেশে আর কোনোদিন ভোট হবে না। দেখুন, সবার প্রথম কথা হলো যে যদি না হয়, 4 জুন যখন ফলাফল বেরোবে তখন মোদিবাবুই প্রধানমন্ত্রী হবেন। আর আমি দেশের সবচেয়ে বড় রাজ্যতে আমি প্রচারের কাজেই লেগে রয়েছি, 9টা রাজ্যে যাওয়ার সুযোগ এখনো পেয়েছি। আর সত্যি কথা, ভারতের জনগণ কৃতজ্ঞতা জ্ঞাপন করতে জানে। আমাদের এখানে সনাতন ধর্মের পরিভাষাতেই এটা বলা হয়েছে, কৃতে চ প্রতিকৃতব্যম এসো ধর্ম সনাতনা। সেই কারণেই আমরা সনাতন। প্রতিটা কালখণ্ডেই আমরা থাকবো, সমবিষম পরিস্থিতিতেও আমরা থাকবো। কিন্তু তার সাথে যদি কেউ কিছু করে থাকে তাহলে সময় এলে তাকে আমরা সেই রূপেই, সেইভাবেই সম্মানজনক কায়দায় তার উত্তর দেব। মোদিবাবু করেছেন, তাই মোদিবাবুকে মানুষ সেই সম্মানের সাথে তাদের সমর্থন জানাচ্ছে। যেখানেই যাচ্ছেন, যে কোনো জায়গায়, ওয়েস্ট বেঙ্গল, বিহার, মহারাষ্ট্র, ছত্তিশগড়, রাজস্থান, যেখানেই যাক না কেন, জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ড, যেখানেই উনি গেছেন সব জায়গায় একটাই কথা, প্রতিটা মানুষের মুখে একটাই কথা, আবার একবার সবার মুখে একটাই শব্দ রয়েছে। এই জিনিসটা দেখিয়ে দেয় যে এখানে কিন্তু টিন্তুর কোনো ব্যাপার নেই। এটা ঈশ্বর তাদের মুখ থেকে বার করেছেন। মোদিবাবু আবার আসবেন, মোদিবাবু আবার আসবেন, তৃতীয়বারও মোদিবাবুকেই হতে হবে। আর কোনো সন্দেহ নেই যে আপনারা বলছেন এবার 400 পার করতে হবে, তো সেখানেও আমরা অনেক এগিয়ে রয়েছি। কিন্তু এটা একদম সত্যি। ওরা তো এই জন্যই বলছে 400 পার, এই কারণে সংবিধানকে বদলে দেওয়া হবে। এটা মোদিবাবু 10 বছর পর্যন্ত মোদিবাবু সম্পূর্ণ মেজরিটির সাথে ছিলেন। মানে ভারতীয় জনতা পার্টির কাছে একাই এতখানি সমর্থন ছিল যে তারা সরকার চালাতে পারত। এনডিএকে সঙ্গে নিয়ে মোদিবাবু 10 বছর পর্যন্ত সরকার চালিয়েছেন। এই 10 বছরের মধ্যে সংবিধানের সঙ্গে কি কখনো কোনো গন্ডগোল হয়েছে? মোদিবাবু যখন নতুন সংসদ তৈরি হলো তখন বাবা সাহেব আম্বেদকর দ্বারা তৈরি করা মূল আদর্শকে নিজের মাথায় রেখে কোনো পবিত্র
ধার্মিক গ্রন্থের মতো দস্তাবেজকে সেইভাবেই নিজের মাথার ওপর রেখে সম্মানজনক স্থানে দেশের সংসদে স্থাপন করিয়েছেন। প্রথমবার হয়েছে যখন ভারতের কোনো প্রধানমন্ত্রী সংসদের প্রতি অর্থাৎ সংবিধানের প্রতি সম্মানজনক মানসিকতা ব্যক্ত করে চলেছেন। দ্বিতীয়ত, বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের পঞ্চতীর্থ মোদিবাবু তৈরি করিয়েছেন। কংগ্রেস তো বাবা সাহেব ভীমরাও আম্বেদকরকে সবসময় অপমান করেছে, ওনাকে ভোটে হারিয়েছে, সব সময় ওনাকে অপমান করিয়েছে। আর বাবা সাহেব ভীমরাও আম্বেদকর দ্বারা তৈরি করা সংবিধানে ওনার অনিচ্ছা সত্ত্বেও ধারা 370 ওরা যুক্ত করে দিয়েছিলেন। ফ্রিডম টু স্পিচ এর প্রথম অ্যামেন্ডমেন্ট কংগ্রেস নিয়ে এসেছিল। 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে কংগ্রেস ইন্দিরা গান্ধী ম্যাডাম নিজের সময়ে দেশের সংবিধানে এত ব্যাপক সংশোধন করেছেন যে 42তম সংশোধনকে মিনি সংবিধান বলা হতে লাগলো। আর এরা সবাই প্রথমে জাস্টিস রঙ্গনাথ এর অধ্যক্ষতায় একটা কমিটি গঠন করা হয়েছিল, যেখানে কথাটা সুপারিশ করা হয়েছিল যে ওবিসির প্রাপ্য 27% মধ্যে সংরক্ষণের মধ্যে 6% সংরক্ষণ মুসলিম সমাজকে দিয়ে দেওয়া উচিত। ভারতীয় জনতা পার্টি এনডিএ বিরোধিতা করেছিল। তারপর কংগ্রেস সচ্চর কমিটির রিপোর্ট প্রস্তুত করল। সচ্চর কমিটির জাস্টিস রাজেন্দ্র সচ্চরের অধ্যক্ষতায় যে কমিশন গঠন করা হয়েছিল, সেই কমিশনেও এই কথাটা সুপারিশ করা হয়েছিল। তখন ওদের মনে হয়েছিল যে ভারতীয় জনতা পার্টি আর এনডিএ এই কথাটাই বিরোধিতা করছে, যে বাবা সাহেব ভীমরাও আম্বেদকর এই কথাটা স্পষ্ট বলেছিলেন যে ধার্মিকতার ভিত্তিতে সংরক্ষণ হতে পারে না। ওরা দ্বিতীয় রাস্তা খুঁজে নিল জাস্টিস সচ্চর কমিটির ভিত্তিতে, যে মুসলিম সম্প্রদায়ের সাথে যুক্ত কিছু জাতিকে অনুসূচিত জাতির মধ্যে যুক্ত করে দেওয়া হোক, যাতে অনুসূচিত জাতি আর জনজাতি সংরক্ষণের উপর লাগাম লাগানো যায়। তখনও ভারতীয় জনতা পার্টি বিরোধিতা করেছিল। আজ কংগ্রেস সেই চক্রান্তের অংশ বানাতে চায়। এই জাতীয় জনগণনা প্রথমে জাতি জনগণনা করবে, তারপর জাত নিয়ে একে অপরের মধ্যে লড়াই করবে, তারপর নিজেদের মধ্যে লড়াই করিয়ে এদের বলবে যে দেখো তোমরা নিজেদের মধ্যে অনেক মতভেদ রয়েছে, ততক্ষণে মুসলিম সমাজকে আপনাদের সংরক্ষণ থেকে আমরা দিয়ে দিচ্ছি। কিন্তু ভারতীয় জনতা পার্টি এটাকে কখনোই, ডাকাতি করার স্বাধীনতা কংগ্রেস ইন্ডিয়া জোটবন্ধনকে কখনোই দেবে না। আর এদের মনোভাবকে বাবা সাহেব ভীমরাও আম্বেদকর দ্বারাই তৈরি করা হয় সংবিধানে, এদের দ্বারা যে ষড়যন্ত্র তৈরি করা হচ্ছে সেই ষড়যন্ত্রকে কখনো সফল হতে দেবে না। জনতার মধ্যে থেকে দু একটা প্রশ্ন নিয়ে নিই। আপনি গোটা দেশে ঘুরছেন, এই ইলেকশনে আপনার কি মনে হয় কার ঢেউ আসছে, কার হাওয়া চলছে? দেখুন, ওই যে আমি বললাম না যে গোটা দেশের মুখে একটাই শব্দ রয়েছে, এই শব্দটাই রয়েছে যে আবার একবার মোদী সরকার, আর এবার হবে 400 বার। রাহুল গান্ধী আজ বলছিলেন যে আপনারা লিখে নিন, সব থেকে বেশি হার উত্তরপ্রদেশে হবে বিজেপির। দেখুন, আমার আফসোস হয় যে উত্তরপ্রদেশে কংগ্রেসের দুর্গতি দেখে 403 জন বিধানসভা সদস্যদের সদন আমাদের, কংগ্রেসের কাছে কেবলমাত্র 2 জন সদস্য আছে। দেখুন, ইউপিতে কংগ্রেসের হয়ে কথা বলার জন্য 4 জন মানুষও নেই, 2 জন লোকেই সীমিত হয়ে আছে, আর পরের বার তারাও উধাও হয়ে যাবে। রাহুল বাবু, আমাকে একটা কথা বলুন তো, কংগ্রেসের যদি এতটাই তোড়জোড় ছিল তাহলে 80টা সিটে ইউপিতে লড়াই করলো না কেন? এক, দ্বিতীয়ত সে আমেঠি ছেড়ে দিয়ে ওয়াইনাডে চলে গেল কেন? তারপর যদি ওনাদের ফিরেই আসার ছিল তাহলে আমেঠি থেকে লড়ল না কেন? তো ভালো কথা, এই সুন্দর স্বপ্ন দেখাই উচিত। ভগবান করুক ওরা স্বপ্নেই বেঁচে থাকুক, কারণ ওরা দেশকে স্বপ্নই দেখিয়ে দিয়েছে। তাই আজ সেই স্বপ্ন নিয়ে বাঁচুক, হাসি খুশি থাকুক। দেশে যদি কোনো সংকট আসে তাহলে তো আগের থেকেই ওদের একটা ঠিকানা রয়েই গেছে, নিজেদের ঠিকানার দিকে ওরা ফিরে যাবেন। তাই কারণ এটা তো সেটাই, তাই না, যে উড়ে যায় রে পাখি, এই দেশ হলো এক অচেনা। তাই এইসব লোকজন, সেই সব লোকজন 4 জুনের পরে আমার মনে হয় যে জিজ্ঞাসা করার আর কেউ থাকবে না। তো বলছেন যে এই যে 2 জন সাইকেলে ঘুরে বেড়াচ্ছে ওরা কিছুই পাবে না? দেখুন, এই
এদের যে বন্ধুত্ব রয়েছে, যে যদি জিতি তাহলে মিলেমিশে লুটবো, আর হেরে গেলে পরে মন ভেঙে যাবে। আর ইউপি জানে, উত্তরপ্রদেশ এটা জানে যে এদের লুট করা স্বাধীনতা আর দেওয়া যাবে না। এদের দাঙ্গা পলিসিকে ইউপিতে আর চালু হতে দেওয়া যাবে না। এই জন্য ইউপি 2017তেই দুজন ছেলের জুটিকে সম্পূর্ণভাবে খারিজ করে দিয়েছিল। আর তারপর উত্তরপ্রদেশের মধ্যে আজ মোদিবাবুর মার্গদর্শনে সরকার একদম বুলেট ট্রেনের স্পিডেই তো চলছে। ওরা যদি কিছু দেখতে না পায় তাহলে কি করা যাবে? কিছু বুঝতেই পারছে না যে কি করে সব হচ্ছে। এই জন্যই যতক্ষণ না ওরা কিছু ভাবতে পারছে, ওখানে আমাদের স্পিড অনেকটাই দূরে এগিয়ে যাবে। তো এখানে একটা ব্রেক নিয়ে নেবো, আর ব্রেকের পর আপকে আদালতে যোগী আদিত্যনাথের ওপর প্রশ্ন আর অভিযোগের ঝড় বয়ে যাবে। কোথাও যদি ভাঙচুর করো তাহলে 7 পুরুষ মনে রাখবে সে উসুল করে নেব সুদ সহ। 7 বছর ধরে কোনো দাঙ্গা হয়েছে কি? কোনো কারফিউ জারি হয়েছে? এটাই আমাদেরকে করে দেখাতে হবে যে। ওয়েলকাম ব্যাক আপকে আদালতে। আজ আমরা প্রশ্ন জিজ্ঞাসা করছি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে। আপকে আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ওপর অভিযোগ হলো যে উনি মুসলমানদের ভয় দেখান। এবার যোগীজি বিজেপির লোকজনদের দেখুন। আপনার কাছ থেকে প্রেরণা নিয়ে নবজিৎ রানা হায়দ্রাবাদে দাঁড়িয়ে উনি ওবেসি ব্রাদার্সকে বলছেন 15 সেকেন্ড দিয়ে দাও। উনি 15 মিনিট চেয়েছিলেন, আর ওনাকে বলা হয়েছে 15 মিনিট কেন, 15 সেকেন্ডই হয়ে যাবে আর পার। দেখুন, এখন এটা অত্যন্ত জরুরি। ঠ্যাঙানি খাওয়া ভূতের কি আর কথায় কাজ হবে? স্বভাবত ওরা যে ভাষাটা বোঝে সেই ভাষাতেই ডোজ দেওয়াটা অত্যন্ত জরুরি। আর যা বলা হয়েছে আমার মনে হয় সেটা একদমই উচিত। এরকম লোকের এরকমই ডোজ পাওয়া উচিত। এদিকে ওবেসিজি বলছেন যে ছোটকে বিরক্ত করো না, আমি যদি ছোটকে ছেড়ে দিই তাহলে ও একটা বারুদ তোমাদের T20 করে দেবে। প্রথমেই ওরা ফিউজ হয়ে গেছে, ওদের ফিউজ উড়ে গেছে, আর এরা এখন আর কিছুই করতে পারবে না। কিন্তু যোগীজি, এটা তো সত্যি যে দেশে যে মুসলিম বর্গ রয়েছে তাদের কাছে একটা ক্লিয়ার কাট মেসেজ দেওয়া হচ্ছে। মৌলানা সজ্জাদ নুমানি অনেক বড় স্কলার, খুবই রেসপেক্ট আছে ওনার। উনি মিটিং করেছেন আর বলেছেন যে চুপচাপ এক মুঠো ভোট দিতে হবে আর মোদিকে হারাতে হবে। দেখুন, এই মেসেজটা হলো দুর্ভাগ্যপূর্ণ। মোদিবাবু 10 বছরের মধ্যে চেহারা দেখে নয়, জাতি, বর্ণ, ধর্ম এসবের ভিত্তিতেও নয়, সবার সঙ্গ আর সবার বিকাশের ভিত্তিতে দেশের জন্য বিকাশ করেছেন, আর গরিব কল্যাণকারী যোজনার লাভও দিয়েছেন। কিন্তু এই যে দাগিয়ে দেওয়ার চেষ্টা চলছে কিছু গোঁড়া মানুষদের মাধ্যমে, মৌলবীদের দ্বারা, আমার মনে হয় যে এরা চায় যে ওরা সারা জীবন লুঙ্গি পরেই দৌড়তে থাকবে আর কি। ওরা এটা চায় না যে কেউ এপিজে আব্দুল কালাম হোক বা কেউ বৈজ্ঞানিক হোক, ভারতের মধ্যে ওরা নেতৃত্ব করার পরিস্থিতিতে যেন আসতে পারে। ফারুকাবাদে শুনেছি সলমান খুরশিদের যে ভাইজি আছেন মারিয়া আলম, উনি বলেছেন যে খুব বুদ্ধিমত্তার সাথে একদম চুপচাপ নিঃশব্দে ভোট নিয়ে জিহাদ করো। জেহাদ করে, যদি জেহাদকে ভোটের সাথে জুড়ে দিতে চায় তো সেই ভোট দিয়ে স্বর্গ পাওয়া তো যাবে না, কিন্তু নরকে অবশ্যই যেতে পারবেন। আর একটা কথা আমি বলে দিতে চাই যে দেখুন, ভারতীয় জনতা পার্টির একটা স্পষ্ট কথা রয়েছে যে ভারতের সংবিধান শরীয়ত অনুযায়ী নয়, কোনো ব্যক্তিগত আইন নিয়ে নয়, আমরা বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের দ্বারা তৈরি করা সংবিধান দিয়েই চালাবো। এখন এটা কি ভয় দেখানোর ব্যাপার নয় যখন এই রিপোর্ট পিএমওর থেকে আসে যে 65 বছরের পরিসংখ্যান দেওয়া হলো, হিন্দু 7% কমে গেছে, মুসলমান 44% বেড়ে গেছে। ভারতের মধ্যে তো হিন্দু 8% কমে গেছে, মুসলিমদের জনসংখ্যা ওর থেকে অনেক গুণ বেড়ে গেছে। কিন্তু পাকিস্তান আর বাংলাদেশ ঠিক এর উল্টোটা হয়েছে। তার মানে এখানে অল্প সংখ্যক মুসলমান দ্রুততার সঙ্গে বেড়েছে,
ওদের জনসংখ্যা 3 থেকে 4 গুণ বেড়ে গেছে। হিন্দুদের জনসংখ্যা কমেছে। কিন্তু বাংলাদেশ আর পাকিস্তানের পরিস্থিতিটা কি? সেখানে হিন্দুদের জনসংখ্যা দ্রুততার সঙ্গে কমেছে। 22% হিন্দু ছিল বাংলাদেশে, আজ 7% রয়ে গেছে। পাকিস্তানে রয়েছে, নামমাত্রই রয়েছে, তাই না? আর ওরা এই শরীয়ত নিয়ে যে ওকালতি করে, কাঠমোল্লাপন যতদিন এই দেশে চলতে থাকবে ততদিন এই দেশ উন্নতি করতে পারবে না। এটাকে আটকাতেই হবে। আপনি দেখুন, যদি ওই পীড়িত মানবতার জন্য ভারতীয় জনতা পার্টি নেতৃত্ব করল, মোদিবাবু সরকার সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে এলো, যেখানে ভারতের কোনো নাগরিকেরই কোনো ক্ষতি হবে না। পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে যেসব পীড়িত হিন্দু রয়েছে, বৌদ্ধ রয়েছে, জৈন আছে, শিখ আছে, খ্রিস্টান আছে, পার্সি আছে, এই সমস্ত পীড়িত লোকজনদের, যারা পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তানে অল্প সংখ্যক রয়েছে, তাদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার জন্য ওকালতি করে এবং তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য দায়বদ্ধ। এটা নিয়ে বিরোধিতা করে ভারতের মধ্যেই। মাসের পর মাস জাম রাখে, মাসের পর মাস উগ্র প্রদর্শন করে, ভাঙচুর করে, অসভ্যতামি করার চেষ্টা করে। এই মানসিকতা কি দেখাতে চাইছে? এই মানসিকতা দেখাচ্ছে এদের মানবতার জন্য নয়, এদের দেশের জন্য নয়, নিজের মজহবের জন্য বেশি ভালোবাসা আছে। আর মজহবকে দেশের তুলনায় আপনি উঁচুতে রাখতে চেষ্টা করলে নতুন ভারত এটাকে কখনোই স্বীকার করবে না। রাহুল গান্ধী যখন বিদেশে যান, সেখানে গিয়ে বলেন যে এই নরেন্দ্র মোদী সরকার, যোগীজির সরকার মুসলমানদের ওপর অত্যাচার করছে, এগুলো নিয়ে বিদেশের মাটিতে বসে বলেন, আর ওখানে আমেরিকা আর লন্ডনের নিউজ পেপারে এগুলো ছাপানো হয়। মনে করুন 2010-এ যে সময় রাহুল গান্ধী বিদেশ যাত্রায় গেছিলেন, তখন উনি বলেছিলেন যে আমাদের আইএসআই এর থেকে কোনো ভয় নেই, আমাদের কোনো সন্ত্রাসবাদী সংগঠনের কাছ থেকে ভয় নেই, ভারতের মধ্যে হিন্দুদের কাছ থেকে আমাদের ভয় আছে। আরে আপনার হিন্দুদের কাছ থেকে ভয় আছে, আর ওদেরকেই সরকারের সময় হিন্দুদের সন্ত্রাসবাদী বলা হয়েছিল, তাহলে পরে সেই হিন্দুদের কাছ থেকেই ভোট চাইছো কেন? ওদের কাছ থেকে দূরে থাকো না। এমনিতেও অ্যাক্সিডেন্টালি উনি হিন্দু, ওনার নিজেকেই নিজে হিন্দু বলতে লজ্জা লাগে। আর হিন্দুদের ওরা সন্ত্রাসবাদী বলে থাকে, দুনিয়ার মধ্যে হিন্দুস্তান এবং হিন্দুদের অপমান করে, আর ওদের হিন্দুদেরই ভোটের দরকার। জাতের ভিত্তিতে সে হিন্দুদেরই ভাগ করবে, এটা চলতে পারে না। 2 নম্বরই 2 নৌকায় পা দিয়ে চললে দেশ স্বীকার করে নেবে না। জনতা থেকে 2-1টা প্রশ্ন নিয়ে নি। মাননীয় মুখ্যমন্ত্রী বাবু, আমার প্রশ্ন হলো যে কিছু মানুষ দেশের মধ্যে থেকে গজওয়াই হিন্দের কথা বলে, ভারতকে কবজা করার কথা পর্যন্ত বলে ফেলে। এই কথার মধ্যে কতটা সত্যতা আছে? দেখুন, গজবাই হিন্দের স্বপ্ন সৃষ্টির শেষ পর্যন্ত সফল হবে না। আমার কাছ থেকে নোট করে লিখে নাও, বহু যুগ চলে যাবে কিন্তু এই স্বপ্নটা কোনোদিনই পূরণ হবে না। আর ভারত নিজের যাত্রাকে এই রূপেই নিয়ে এগিয়ে যাবে, আর মোদি বাবুর নেতৃত্বে দুনিয়ার সব থেকে বড় শক্তিও তৈরি হবে। আমরা আরো একটা প্রশ্ন নিতে পারি। আমি এটা জিজ্ঞেস করতে চাই, এই ইলেকশনের পরে কি মোদী সরকার গোটা দেশে ইউনিফর্ম সিভিল কোড চালু করবেন? এটা তো চালু হওয়াই উচিত। আর এটা আমরা আমাদের সংকল্প পত্রেও ভারতীয় জনতা পার্টি ঘোষণাপত্র জারি করে না, সংকল্পপত্র দেয়। সংকল্পের মানে বিকল্প নয়, এটা যে কোনো পরিস্থিতিতেই হওয়া উচিত যে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হবে, আমরা দেশের ভেতরে একটা সমান আইন জারি করব। আর আমার মনে হয় যে গোটা দেশের এক সমান নাগরিক আইনের জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষে দাঁড়ানো উচিত, বিরোধিতা ছাড়াই। তারপর আসাদুদ্দিন ওবেসিজি বলবেন যে ভারতীয় জনতা পার্টি আমাদের বেডরুমে উঁকি মারার চেষ্টা করছে, আমাদের ছেলে মেয়েদের গোনার চেষ্টা করছে। কিন্তু জনসংখ্যা তো নিয়ন্ত্রণ হওয়াই উচিত, তাই না? এতে প্রচুর উৎপাদনের প্রয়োজন আছে। শুধু জনসংখ্যাই নয়, এখন তো উনি বলছেন যে যদি ইউসিসি আসে তাহলে সরকার এটা সিদ্ধান্ত নেবে যে কে কি খাবে কি খাবে না। খাওয়া দাওয়া নিয়ে কোনো কিছুই নেই, কিন্তু কংগ্রেসের ঘোষণাপত্রেই তো দেখুন না, এখানে তো হিন্দুদের কত বড় অপমান করা হচ্ছে। বলছে যে
কংগ্রেস তাদের ঘোষণাপত্রে বলেছে যে অল্প সংখ্যকদের তাদের রুচি অনুযায়ী খাওয়া দাওয়ার স্বাধীনতা দেবে। আমি জানতে চাই যে অল্প সংখ্যক এবং বেশি সংখ্যকদের এমন কোন খাবার আছে যেখানে কোনো বহু সংখ্যক জোর করে খায়, অল্প সংখ্যক স্বইচ্ছায় খায়? হ্যাঁ, শুধুমাত্র গো মাংস ভারতের সনাতন ধর্মাবলম্বীরা খায় না। ভারতের মধ্যে, উত্তরপ্রদেশের মধ্যে বা দেশের সমস্ত যে রাজ্যে গোবধ অধিনিয়ম জারি হয়েছে, কিন্তু এই সব কিছু সত্ত্বেও কংগ্রেস এতটা দুঃসাহস করতেই পারে যে ওরা হিন্দুদের আস্থা নিয়ে এতটা নিম্ন স্তরের খেলা করতে পারে। আর আজ কংগ্রেস সেই শয়তানি করে চলেছে। এটা সেই ইংরেজদের ডিএনএ ওদের ভেতরে চলে এসেছে, আর সেটাকেই এরা নিজেদের ঘোষণাপত্রের মাধ্যমে ভারতের উপরে চাপাতে চায়। ভারতের জনগণ এটাকে মেনে নেবে না, কখনোই মেনে নেবে কিন্তু না। লোকে তো বলে যে ইউপিতে আপনি পাল্টে দিয়েছেন, ওখানে শ্রমিক কর্মীর ওপর ফুল ছড়ানো হয়, তাদের পায়ে মালিশ করে দেওয়া হয়, আর ওবেসিজি বলছিলেন যে আমাদের পায়ে ডান্ডা মারা হয়। এখন যদি দাঙ্গা করে তার জন্যই তো দান্দা। কিন্তু আস্থাকে সম্মান দেওয়া উচিত। এরকম গত 7 বছরের মধ্যে ইউপিতে কোনো রকম দাঙ্গা হয়নি, কোনো কারফিউ জারি হয়নি। কারফিউ যদি জারি না হয় তাহলে পরে বেরোবে। আর সেই আস্থাকে আমাদের সম্মান অবশ্যই দেওয়া উচিত। কাবর যাত্রাও বেরোবে, পুষ্প বর্ষাও হবে। কারণ পুষ্প বর্ষা বৃষ্টি করে আমরা দুটো কাজ করে থাকি। এক, হেলিকপ্টার থেকে নজরদারিও করা যায় রুটের। দ্বিতীয়ত, পুষ্প বর্ষা করে না জানি কোন বেশে ভোলে বাবা দাঁড়িয়ে থাকবে। তো আমাদের দ্বারা অর্পণ করা পুষ্প যদি ওনার শ্রীচরণে পড়ে যায় তাহলে আমাদের জন্ম আর জীবন দুটোই তো ধন্য হয়ে যাবে। এটা অবশ্যই যে আমি মহরমের জৌলুসের উৎপাতকেও দেখেছি। তরোয়াল দিয়ে 10 জন লোক জড়ো হয়ে এদিকে তরোয়াল চালাবে, ওইদিকে তরোয়াল চালাবে। আমরা অস্ত্র শস্ত্র প্রদর্শন নিষিদ্ধ করে দিয়েছি, এইসব একদমই চলবে না। আর যে এরকম কোনো যাত্রা বের করবে তাকে লিখিত রূপে একটা অ্যাফিডেভিট দিতে হবে যে যাত্রাকে সুসম্পন্নভাবে করানোর দায়িত্ব আমাদের ওপরে থাকবে। আর যদি না বের করো, কোথাও ভাঙচুর করলে, তাহলে 7 পুরুষ মনে রাখবে সুদ সহ উসুল করে নেব আমি। 7 বছরের মধ্যে কোনো দাঙ্গা হয়েছে কি আপনি বলুন না? কোনো কারফিউ জারি হয়েছে? এটা আমাদেরকে করে দেখাতেই হবে। আর এটা কোনো ভেদাভেদ ছাড়াই করতে হবে, যেটা শান্তিপূর্ণভাবেই হবে। ওদেরকে সংরক্ষণ দেব আমরা। কিন্তু নামাজ পড়তে দেওয়া হবে না রাস্তার উপর। দেখুন, আমি আগেও বলেছিলাম যদি রাস্তার ওপর নামাজ পড়ো তাহলে আমি হনুমান চালিসাকেও আটকাতে পারবো না। আর আমাকে রাজ্যের 25 কোটি জনগণকে দেখতে হবে। তাদের আবেগ বিশ্বাসকে আমি বাধা দিতে চাই না। মন্দির হলো পূজার স্থল, মসজিদ হলো নামাজের। আপনি নামাজ পড়তে চাইলে মসজিদের ভেতরে যান, দরগার ভেতরে যান। যদি বেশি ভিড় হয় তাহলে 2 শিফটে পড়ুন, 3 শিফটে পড়ুন, কিন্তু রাস্তায় নয়। আর রাস্তায় আমি খুবই প্রসন্ন, আজ ইউপির ভেতরে রাস্তায় নামাজ পড়া হয় না। মসজিদের ধর্মস্থলের মাইক সরিয়ে দেওয়া হয়েছে। শান্তিপূর্ণভাবে অসুস্থতারাও, ছোট বাচ্চারাও, আমাদের ছাত্ররাও, এরা সবাই আজ শান্তিপূর্ণভাবে নিজেদের পরীক্ষার প্রস্তুতি নিতে পারছে। অসুস্থ ব্যক্তি আরাম করে বাড়িতে বিশ্রাম নিতে পারছে। বাচ্চা, ছোট বাচ্চা, তারাও শান্তিতে থাকতে পারছে। না হলে এত চেঁচামেচি হতো, অসুস্থরা বিরক্ত, বাচ্চা কাচ্চারা বিরক্ত। যারা পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সময় যেই তাদের একটু মন বসতো তখনই কোথা থেকে আওয়াজ চলে আসতো, আর বেচারা মন চঞ্চল হয়ে যেত তখন। দেখুন, ইউপির ভেতরে আপনার হয়তো দেখেছেন কতটা শান্তিপূর্ণ রয়েছে। কোথাও কোনো সমস্যা নেই, আর শান্তিপূর্ণভাবে সব কাজকর্ম হয়েই চলেছে। আর এটা সবার ওপর সমানভাবে জারি করা হয়েছে। বড় বড় আয়োজন করা হচ্ছে। প্রয়াগরাজ কুম্ভে 24 কোটি শ্রদ্ধালু এসেছিল। এখন রাম জন্মভূমির ক্ষেত্রে আপনারা দেখেইছেন, এখনো চলছে। তার মানে প্রতিদিন ইলেকশন ঘোষণা হওয়ার আগে পর্যন্ত 3 লক্ষ অ্যাভারেজ ছিল পার ডে। 3 থেকে 5 লক্ষ
এখনো 1 থেকে 1.5 লক্ষ শ্রদ্ধালু প্রতিদিন অযোধ্যাতে আসছে, একদম শান্তিপূর্ণভাবে সমস্ত লোকজন শ্রদ্ধা সহকারে দর্শন করছে, বিভোর হয়ে যাচ্ছে তারা সবাই নতুন অযোধ্যাকে দেখে। সমস্ত লোকজন এতটাই আপ্লুত, অযোধ্যা সম্পর্কে যা শুনেছিল আর আজ যখন অযোধ্যাকে দেখে বিস্মিত হয়ে যায়। অযোধ্যাতে 4 লেন, অযোধ্যাতে 6 লেন, অযোধ্যাতে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যারা এয়ারপোর্টটা মহর্ষি বাল্মীকির নামে, এই ভোজনালয় মাতা সবরীর নামে, বিশ্রামাগার যদি আপনি দেখতে চান সেটা হলো নিষাদ রাজের নামে। এটা হলো নতুন অযোধ্যা, নতুন পরিচয়। ভগবান রামের সমস্ত সহযোগী আজ অযোধ্যার সাথে যুক্ত হয়ে অযোধ্যা যাত্রাকে আরও মজবুত করে দিচ্ছে। আর অযোধ্যাতে রাম জন্মভূমির শিলান্যাসের জন্য স্বয়ং প্রধানমন্ত্রী যাচ্ছেন, আর প্রাণ প্রতিষ্ঠার কার্যক্রমেও সম্পূর্ণ 11 দিনের অনুষ্ঠানের পরে ভগবান রামের সঙ্গে জড়িত গুরুত্বপূর্ণ স্থানগুলিতে স্বয়ং গেছেন, আর অযোধ্যাতে এসে প্রাণ প্রতিষ্ঠা নিজের হাতে সম্পন্ন করে উনি বলেছেন রাম হলেন রাষ্ট্রের প্রতীক। রাম আর রাষ্ট্রকে আমরা আলাদা করে দেখতে পারি না। যেখানে আস্থা থাকবে সেই দেশকে এগিয়ে যাওয়ার হাত থেকে দুনিয়ার কোনো শক্তি আটকাতে পারবে না। যোগীজি, আপনি এত ভালো কথা বললেন। এখানে আরেকটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর আপকে আদালতে যোগী আদিত্যনাথের উপর প্রশ্ন আর অভিযোগের ঝড় বয়ে যাবে। এখন লেটেস্ট কেস রয়েছে মুক্তার আনসারির ওপরে, যার সম্পর্কে সমাজবাদী পার্টির লোকেরা বলছে যে ওনাকে জেলের মধ্যে বিষ দিয়ে মেরে দেওয়া হয়েছে। মরতে তো হতোই। ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ আমাদের অতিথি হলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আপকে আদালতে পরবর্তী প্রশ্ন। আপকি আদালতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ওপর অভিযোগ হলো যে ওনার রাজত্বে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। যোগীজি, উত্তরপ্রদেশের বহু মানুষ ভয়ে দিন কাটাচ্ছে। কেউ ইউপি ছেড়ে চলে গেছে, কেউ কেউ তো ওপরে চলে গেছে। বিনো ভয় হই না প্রীতি। যেসব লোকজন আগে উত্তরপ্রদেশবাসীর জন্য ভয়ের প্রতীক তৈরি হয়েছিল, প্রথম থেকে আমাদের সংকল্প ছিল যে ভগবান রাম যে কথা বলেছিলেন, নিঃসরহীন করো মহে বো জটায় প্রেম কিন, তাহলে আমরা তো রামের ভক্ত, এটাই তো আমরা করব। যারা নিঃস্বর পাপী, যারা গরিবদেরকে, ব্যবসায়ীদের মেয়েদের, সামান্য নাগরিকদেরকে, পথ চলতি নাগরিকদেরকে সুরক্ষার ক্ষেত্রে বিপদ হয়ে আছে, এদের জন্য আমাদের এমন একটা অ্যাটমসফিয়ার তৈরি করতেই হবে, তাই না? করে তো দিয়েছেন। লোকে বলে যে নো বেল নো জেল, সোজা প্রভুর কাছে যা। দেখুন, দুটো জিনিসই একসাথে চলা উচিত। আমি বলেছি না যে আমি একজন রাম ভক্ত, অযোধ্যাতে রামলালা বিরাজিত রয়েছেন, তাই এই ধরনের লোকেদের রাম নাম সত্য হওয়ার যাত্রাও তো বের হওয়া উচিত। আর সেই কাজ ইউপিতে হয়েছে। দেখুন, সাপা আর কংগ্রেস যেসব মাফিয়া আর যেসব অপরাধীদের নিজেদের গলার হার বানাতো, যারা রাজত্বের শিরোমণি ছিল, যাওয়ার সময়কালে যখন ওনার কাফিলা বের হতো তখন সমস্ত প্রোটোকল সম্পূর্ণ থেমে যেত আর মাফিয়া আগে বেরিয়ে যেত। আর আজকে অবস্থাটা দেখুন। আমি দেখেছি একজন মাফিয়াকে সেখান থেকে যখন পুলিশ তাকে নিয়ে আসছিল তখন ওর প্যান্ট ভিজে গেছিল। একজন মাফিয়া রোজ চিৎকার করত, আমার প্রাণ সংশয় আছে। ভাই, আমি বললাম তোমার কাছ থেকে কতজন মানুষের বিপদ ছিল হয়তো সেটা তো আগে ভেবে দেখো। দেখুন, খুব তাড়াতাড়ি এখন লেটেস্ট কেস রয়েছে মুক্তার আনসারির ওপরে, যার সম্পর্কে সমাজবাদী পার্টির লোকেরা বলছে যে ওনাকে জেলের মধ্যে বিষ দিয়ে মেরে দেওয়া হয়েছে। ভাই, মরতে তো হতোই। আরে মরবে না তো কি হবে? আপনি আমাকে এটা বলুন, যে মানুষটা বহু মানুষকে মেরে দিয়েছে আর কতদিন নির্ভয়ে ঘুরে বেড়াবে সে? কংগ্রেসের লোকজন তো তাকে বাঁচানোর চেষ্টা করেই যাচ্ছিল, সমাজবাদী পার্টির লোকেরা তো ওনার মাথার উপরে বসেই ছিল।
দেখুন, ওনার মাতম পুরসির জন্য তাহলে ওদের কাছ কেউ থেকে যদি কি আশা করছেন? এটাই তো হলো পার্থক্য, যে পরম রাম ভক্ত আর উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় কল্যাণ সিং বাবুর মৃত্যু হলো। সমাজবাদী পার্টি বা কংগ্রেস সমবেদনা একটি শব্দ প্রকাশ করেনি। আর একজন মাফিয়া মরে যাওয়ায় তার বাড়িতে গিয়ে কুমিরের চোখের জল ফেলছিল ওরা। এটাই হলো পার্থক্য, যে দেশ এটা কখনো মেনে নেবে না। এখন তো আমরা মাফিয়াদের উপর তদন্ত শুরু করে দিয়েছি। খুব শীঘ্রই 4 জনের পরে একটা নিশ্চিত তিথি ঠিক করব, উত্তরপ্রদেশ পুরোপুরি মাফিয়া মুক্ত হয়ে গেছে সেটাই ঘোষণা করে দেব। দ্বিতীয়ত, মাফিয়াদের দ্বারা অর্জন করা সম্পত্তি, যে কোনো মাফিয়ারই হোক, তার দ্বারা অর্জন করা সম্পূর্ণ সম্পত্তি সরকার নিজের আওতায় নিয়ে নেবে। আমরা প্রয়াগরাজ থেকে শুরু করেই দিয়েছি। প্রয়াগরাজে মাফিয়া অতীক আহমেদের একটা সম্পত্তিকে, যেটা ও অবৈধভাবে কবজা করে রেখেছিল, আমরা ওটা ফিরিয়ে নিয়েছি। আর আমাদের যে নতুন যন্ত্র রয়েছে, যার জন্য কংগ্রেস আর সাপা ভয়ে ভয়ে রয়েছে, সেই বুলডোজার দিয়ে সব পরিষ্কার করে দিয়েছি। পরিষ্কার করানোর পরে গরিবদের আবাসন তৈরি হয়েছে। আর আমরা এটাও সিদ্ধান্ত নিয়েছি, সমস্ত যোজনা আমাদের তৈরি করা হয়ে গেছে। মাফিয়াদের কাছ থেকে অর্জন করা সমস্ত অবৈধ সম্পত্তির দ্বারা গরিবদের জন্য, মহিলা সংরক্ষণ গৃহের জন্য, প্রতিবন্ধীদের জন্য, নিরাশ্রয়ী বাচ্চাদের জন্য, আর অন্যান্য সমাজের যারা হয়তো বিপদের মধ্যে রয়েছে, ওদের সবার জন্য হসপিটালও বানাবো, ভালো স্কুল তৈরি করব, ভালো সংস্থা দাঁড় করাবো। কিন্তু ইউপির ভেতরে মাফিয়া মাটির সঙ্গে মিশে গেছে, আর এরপর মাফিয়াকে আর জন্মাতে আমরা দেব না। এটাই হলো আমাদের সংকল্প। আর এদের দ্বারা অর্জন করা প্রথম চরণে এদের, আর দ্বিতীয় চরণে এদের গুরুজনদেরও যত সম্পত্তি রয়েছে। দেখুন, একজন সমাজবাদী পার্টির প্রার্থী রয়েছেন জিয়াউর রহমান, উনি বর্ক সাহেবের গ্র্যান্ডসন। উনি বলেছেন আমাদের শাহাবুদ্দিন ভাইজান, আতিক আহমদ ভাইজান আর মুখতার আনসারি ভাইজানকে উনি উপরে পাঠিয়ে দিয়েছেন, আর বলেন যে আপনাদের সকলের দিব্যি, তাদের কুরবানি মিথ্যে হতে দেব না। দেখুন, ওপরে গেছেন না নিচে গেছেন এটা আমি বলতে পারবো না, কিন্তু দেখুন, কোনো বিষধরের কাছ থেকে আশা করা যে সে শান্তির উপদেশ দেবে, সেটা তো বোকামি হবে, তাই না? এটা হলে ওদের বংশগত উপদেশ, নিজেদের বংশগত উপদেশকে আর বংশগত সুনামকে এগিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু এবার সম্বলেও হিসাবপত্র হয়ে যাবে। সব থেকে বেশি অভিযোগ আজম খান সাহেব করেন। আজম খান সাহেব বলেন যে ওনার ইউনিভার্সিটির ওপর, ওনার সব প্রপার্টির ওপর যোগীজি বুলডোজার চালিয়ে দিয়েছেন, সুযোগও দেননি জিনিসপত্র সরানোর। দেখুন, এটা ওই মহাভারত পরিবারেরই কাকাশ্রী হলেন উনিও। যখন দ্রৌপদীর চিরহরণ হচ্ছিল, তখন এরা সবাই মৌন হয়ে বসেছিল। বলা হয় ওতে যুক্তও ছিলেন দুর্যোধন আর দুঃশাসনের সাথে। তাই যেমন কর্ম তেমন ফল, যেমন করেছে তেমনই ওনার আজ তার পরিণাম তাকে ভুগতেও হচ্ছে একইভাবে। আজম খান হোক বা অন্য যত মাফিয়া রয়েছে, এরা উত্তরপ্রদেশের উন্নতিতে বাধা দিয়েছে। আর আজকে উত্তরপ্রদেশের মধ্যে আইনের রাজত্ব রয়েছে। এই আইনের রাজত্বে সাধারণ নাগরিক, তারা যুব সমাজ হোক, মহিলা হোক, কৃষক হোক, ব্যবসায়ী হোক, উদ্যমী হোক, এরা সবাই একটা ভয়মুক্ত পরিবেশ পেয়ে গেছে। একটা ভয়মুক্ত পরিবেশ উত্তরপ্রদেশে নিবেশ করা হয়েছে। উত্তরপ্রদেশের মতো রাজ্যে 40 লক্ষ কোটি নিবেশের প্রস্তাব এসেছে। এখন ইলেকশনের ঠিক আগে প্রধানমন্ত্রী বাবু ফেব্রুয়ারিতে 10.5 লক্ষ কোটি নিবেশের প্রস্তাবকে গ্রাউন্ড ব্রেকিং করিয়ে দিয়েছেন, তাই না? শিলান্যাস করেছেন। 10.5 লক্ষ কোটি নিবেশের প্রস্তাব ইউপির কাছে একটা কল্পনা ছিল, আজ সেটা সত্যি হতে চলেছে। 10.5 লক্ষ কোটির মানে হলো 35 লক্ষ যুব সমাজের সরাসরি চাকরি।
আজ ইউপিতে হচ্ছে, কারণ কারণ হলো আইন ব্যবস্থা ভালো, একটা নিবেশের পরিবেশ তৈরি হয়েছে। কেন্দ্রে আর রাজ্যে একই বিচারধারার একরকম পার্টি সরকারও রয়েছে, আর বিকাশ এবং গরিব কল্যাণ হলো এদের সংকল্প। দেশের প্রতি এদের সবার দায়বদ্ধতা আছে, এই জন্যই এসব কাজ হতে পেরেছে। কিন্তু আজ আপনার যে বুলডোজার রয়েছে তার আওয়াজ তো আমি দেখেছি যে কলকাতা পর্যন্ত শোনা গেছে। ওখানে হাইকোর্টের জাজ কলকাতার মেয়রকে বলেছেন যে তোমার দ্বারা না হলে যোগীজির কাছ থেকে কিছুদিনের জন্য বুলডোজার ধার নিয়ে নাও। দেখুন, উত্তরপ্রদেশের এই যে বুলডোজারটা আছে সেটা তো অন্যায় করে না। উত্তরপ্রদেশের নতুন ইনফ্রাস্ট্রাকচারের প্রতীক এটা। আর এই যে নতুন ইনফ্রাস্ট্রাকচার রয়েছে আমাদের, এক্সপ্রেসওয়ের, নতুন এয়ারপোর্টের, নতুন হাইওয়ের, ইন্টারস্টেট কানেক্টিভিটির, এই যে নতুন ইনফ্রাস্ট্রাকচার রয়েছে এর পথে যদি কেউ বাধা দেয় তাহলে সে বুলডোজার দ্বারা ধ্বংস তো হবেই। এইসব মাফিয়া এবং এদের দ্বারা যারাই বাধা দেওয়ার চেষ্টা করেছে সেই সব বাধাকে খুবই শীঘ্রই সরিয়ে দেওয়া হয়। আর সরানোর পর তো এদের কষ্টও একটু হয়, আর ওদের মালিকদের ওদের থেকেও বেশি কষ্ট হয়। উত্তরপ্রদেশের কিছু উকিলদেরও একটা কষ্ট রয়েছে। উকিলরা বলছে যে এখানে ল অ্যান্ড অর্ডার ভালো হয়ে গেছে, মাফিয়া নির্মূল হয়ে গেছে, সেই কারণে ওনাদের কাছে কেসগুলো আসা বন্ধ হয়ে গেছে। তাই ওনারা বলছেন যে সবে আমি একটা ভিডিও দেখেছি, সেখানে ওরা বলছে যোগীজি একটু ক্রাইম টাইম তো হতে দিন, যাতে আমাদের কাছে একটু পয়সা করি আসে। দেখুন, অধিবক্তা হলো সমাজ এবং দেশের নেতৃত্ববর্গ, আর ওনাদের কাছ থেকে কাজের জন্য অনেক সময় আছে। ওকালতির সাথে সাথে এখন তো ওনাদের কাছে ওরা যদি কাজ করে, যে পেন্ডেন্সি আছে আদালতের, বিচারকদের, এটাকে যদি এগিয়ে নিয়ে যায় তাহলে 10 বছরের জন্য কাজ চলবে। 10 বছর পর ততদিন এত সমাজসেবামূলক কাজ করুক যে পলিটিক্সেও সেই রীতি ফিরে আসুক, যেমন দেশের স্বাধীনতা চলাকালীন দেশের অধিবক্তারা লিড নিয়েছিল। আর আমার মনে হয় যে সেই সামর্থ্যটা আমাদের অধিবক্তা সম্প্রদায়ের কাছে রয়েছে, আর ওরা করতে পারবে। ব্রেকের আগে আরো একটা প্রশ্ন নিয়ে নি। হ্যাঁ বলুন। হ্যাঁ, আগেকার উত্তরপ্রদেশে বা যোগীজির উত্তরপ্রদেশে কি পার্থক্য আছে? আগে মানুষ, মাফিয়ারা স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াতো, মেয়েরা এবং ব্যবসায়ীরা দুজনেই অসুরক্ষিত ছিল, যুব সমাজ পালিয়ে বেড়াতো, কৃষকরা আত্মহত্যা করত, গরিবরা না খেয়ে মরত, গরিবরা অসুস্থতায় সর্বস্ব হারিয়ে হয় দমবন্ধ হয়ে মারা যেত, না হলে আবার আত্মহত্যা করার জন্য বাধ্যও হতো। আজ এটা হলো নতুন ভারতের নতুন উত্তরপ্রদেশ। নতুন উত্তরপ্রদেশের মেয়েদের আর ব্যবসায়ীদের সুরক্ষার চিন্তা করতে হয় না। অপরাধীরা গলায় তক্তা বুঝিয়ে ঝুলিয়ে বলে যে একবার আমাদের প্ল্যানটা ফিরিয়ে দাও, ব্যাস আমরা পরিশ্রম করে পেটের খিদে মিটিয়ে নেব। এই পরিবর্তনটা হয়েছে নতুন উত্তরপ্রদেশে। যে বড় বড় মাফিয়ারা ছিল, যারা আগে নিজেদের রাজ্যে রাজত্ব করত, যাদের সামনে মুখ্যমন্ত্রীরা দাঁড়িয়ে পর্যন্ত পড়ত, যাদেরকে মুখ্যমন্ত্রী নিজের আবাসনে ডেকে আদর যত্ন করত, আর আজকে সেই মাফিয়া যখন পুলিশের সামনাসামনি হয়, আগে যাদের পেছনে পেছনে পুলিশ দৌড়ে গিয়ে তাদেরকে স্যালিউট জানাতো, তাদের মোষকে খোঁজার জন্য পুলিশের বহু টিম কাজে লেগে পড়ত, আজকে যখন পুলিশের সামনাসামনি হয় তারা তখন তাদের প্যান্ট ভিজে যায়, আর এরা সবাইকে কাঁপতে দেখা যায়, প্রাণের ভিক্ষা চায়, বলে যে ব্যাস সাহেব আমাদের ইউপি থেকে বাইরে বের করে দিন দয়া করে, আমরা অন্য রাজ্যে চলে যাব। কংগ্রেসটাই তো এটাই করেছিল এইসব কাজ, আর সমাজবাদী পার্টিও তো এটাই করতো। তো একটা ভয়মুক্ত পরিবেশ দেওয়া হয়েছে, বিকাশের সঙ্গে ইউপিকে যুক্ত করা হয়েছে, কোনো রকম ভেদাভেদ ছাড়া শাসনের যোজনাকে চালু করা হয়েছে, পরব এবং উৎসব শান্তিপূর্ণভাবে ইউপির মধ্যে হচ্ছে। আর উত্তরপ্রদেশ দেখুন, জনসংখ্যায় সব থেকে বড় ছিল। 2017-তে যখন আমরা এলাম, উত্তরপ্রদেশ ছিল দেশের 6ষ্ঠ অর্থব্যবস্থা। আজ আমি এটা বলতে গর্ববোধ করি যে উত্তরপ্রদেশ দেশের রেভিনিউ সারপ্লাস টেস্ট আর অর্থব্যবস্থা রয়েছে এখন 2 নম্বরে। সব থেকে দ্রুততার সঙ্গে আর্থিক ক্ষেত্রে বাড়তে থাকা রাজ্য হলো এটা। ভারতের
ইকোনমির গ্রোথ ইঞ্জিন তৈরি হওয়ার সামর্থ্য আছে এই নতুন উত্তরপ্রদেশে, নতুন ভারতের নতুন উত্তরপ্রদেশ দেখাতে পারছে। এই জন্য এটাই হলো পার্থক্য, যে আগে ভয় ছিল, খিদে ছিল, অরাজকতা ছিল, দাঙ্গা ছিল, কারফিউ ছিল। আজ ভয়মুক্ত পরিবেশ রয়েছে, বিকাশ রয়েছে, প্রত্যেকের মুখে হাসি নিয়ে আসার একটা অসাধারণ প্রয়াস এটা। আরো একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর আপকি আদালতে অভিযোগ আর প্রশ্নের ফাইনাল রাউন্ড। জেল থেকে ছাড়া পাওয়ার পর অরবিন্দ কেজরিওয়াল বাবুর গায়ের জোর কতটা থাকবে, আগে নিজের সুগারটা তো কন্ট্রোল করে নি। ওয়েলকাম ব্যাক। আপকি আদালতে আজ আমরা মোকদ্দমা চালাচ্ছি, অভিযোগ তুলছি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ওপর। আপকি আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ওপর অভিযোগ হলো যে উনি আসল বিষয় থেকে মনোযোগ ঘুরিয়ে দেন। এই অভিযোগটা হলো রাহুল গান্ধী আর প্রিয়াঙ্কা গান্ধীর। ওনারা বলেন যে আসল বিষয় নিয়ে যোগীজি কোনো কথাই বলেন না, মোদিজিও কথা বলেন না, আসল বিষয়ের মোড় ঘুরিয়ে দেন। দেখুন, আসল বিষয়টা হলো ইলেকশনের আগে মোদিবাবু তুলে ধরেই ছিলেন, ভারতীয় জনতা পার্টি নিজেদের সংকল্পপত্র যখন জারি করেছিল, সেটা বিকশিত ভারত আর আত্মনির্ভর ভারতের বিকশিত ভারতের সংকল্পনার সাথে এই বিষয়টা তুলে ধরেছিলেন। আমরা রাজত্ব করব বলে কোনো ইলেকশন লড়ছি না, আমাদের রাজত্বের প্রয়োজন বিকশিত ভারতের আধারশিলা রাখার জন্য। কিন্তু কংগ্রেস আর ইন্ডিয়া জোট বন্ধনের রাজত্বের প্রয়োজন নিজেদের পরিবারকে ফলে ফুলে ভরিয়ে রাখার জন্য আর তাদের আনন্দে রাখার জন্য। কোনো বিষয়কে নিয়ে মন ঘোরানোর কাজ সবার আগে কংগ্রেসের সেই ন্যায়পত্র করেছিল। এটা হলো দেশের প্রত্যেকটা অন্যায়ের দস্তাবেজ। এরা ভারতকে অপমানিত করবে, বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের দ্বারা তৈরি করা সংবিধানকে অপমানিত করার দরজা দস্তাবেজ হলো এটা। ভারতকে ভাগ করে দেওয়ার জন্য ইটগাথার দস্তাবেজ হলো এটা। ভারতের তালিবানীকরণ করার দস্তাবেজ হলো এটা। আর যখন এই জ্বলন্ত বিষয় উঠবে, তখন ভারতের নারী শক্তিকে অপমান করা, অর্ধেক জনসংখ্যাকে অপমান করা, একদিকে নারী শক্তি অভিনন্দন অধিনিয়ম নতুন সংসদ পালিত করে, আর অন্যদিকে কংগ্রেস তো বলে দেয় যে আমরা ব্যক্তিগত আইনকে চালু করার স্বাধীনতা দেব। একদিকে ভারতীয় জনতা পার্টি কোনো ভেদাভেদ ছাড়াই বিকাশের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার, ভারতের অর্থ ব্যবস্থাকে দুনিয়ার একদম টপ অর্থ ব্যবস্থায় স্থাপন করার কথা বলে, আর অন্যদিকে কংগ্রেস আজও ভারতকে মধ্যযুগে ঠেলে দেওয়ার চেষ্টা করেই চলেছে। তাই মন ঘোরানোর কাজ যদি এই ওবিসি এসসি এসটির ওপর স্ট্যাম্প মারার কাজ করবেন, তাহলে এই বিষয়গুলো তোলা হবে, তার বিরোধিতাও করা হবে। কারণ ধর্মের আধারে সংরক্ষণ ভারতের সংবিধানের মূল ভাবধারার একটা বিপরীত, বাবা সাহেব আম্বেদকরের ভাবধারার বিপরীত। এটা ভারতীয় জনতা পার্টি এটা কখনোই স্বীকার করবে না। দ্বিতীয়ত, মোদিবাবু মহান ভারতের সম্মানের কথাই তো বলেন। কংগ্রেস জন্মগত ট্যাক্স লাগানোর কথা বলে দেয়, তো তার মানে এটা হলো যে কংগ্রেসের জিজিয়া কর, আর এই জিজিয়া কর ভারতীয় জনতা পার্টি নতুন ভারতে লাগাতে দেবে না। ইনকাম করবে মানে উপার্জন করবে, ভারতের পরিবারের পূর্বপুরুষরা এরা সবাই উপার্জন করবে, আর তার উপর জিজিয়া কর উসুল করার জন্য কংগ্রেস আর সমাজবাদী পার্টি আর এনসিপি আর ন্যাশনাল কনফারেন্সের মতো দলের লোকেরা গিয়ে তাদের অর্ধেক প্রপার্টিতে কবজা করে নেবে। এই গুন্ডামি করার স্বাধীনতাটা কি তাহলে সরকারের থেকে এদের দেওয়া উচিত? কখনোই না। রাহুল গান্ধী হ্যাঁ, তাহলে সেই জিজিয়া করের জন্যই তো করবেন, সেই অভিজাত ট্যাক্সের জন্যই তো করবেন। মানে ঔরঙ্গজেবের একটা নতুন আত্মা ওনার মধ্যে ঢুকে গেছে, আর নতুন ভারত ঔরঙ্গজেবকে কখনোই বরদাস্ত করবে না। যোগীজি, ওনার অভিযোগ বেশিরভাগ এই কথাটা নিয়ে যে আপনি বারবার পরিবারবাদের কথা বলেন। অখিলেশ যাদব বলেন, আমি আমার পরিবারের লোকজনকে টিকিট যদি দিই, আপনার সমস্যা কোথায়? আপনার তো পরিবারই নেই। তা সেই জন্যই তো আমি এটা বলেছি, প্রদেশে কি আর কোনো যাদব ছিল না নাকি? আপনি দিন না, আপনার পার্টি, আপনার অধিকার আছে, কিন্তু আর কোনো যাদব কি ছিল না নাকি?
মেনপুরিতে, বাদায়ুতে, ফিরোজাবাদে, কনমৌজে, আজমগড়ে 5 জন যাদব, আর 5 জনই একই পরিবারের। কোনো জেঠু, কোনো কাকা, কেউ হলো ভাইজি, কেউ আবার ভাই। আরে মহাভারতের সম্পর্কগুলো এদের সামনে তো ফেল করে যাবে। দ্বিতীয়ত, আপনি ডাক্তার রাম মনোহর লোহিয়ার কথা বলছেন তো? সমাজবাদীদের তো লোহিয়া বাবু একটা কথা বলেছিলেন, সম্পত্তি আর সন্ততি দুটোর থেকেই দূরে থাকতে হবে। ওনারা কি এটা পালন করেছে? ডাক্তার লোহিয়ার নামে জনগণের চোখে ধুলো দেওয়ার চেষ্টা কেন করেছেন ওনারা? যা কিছুই করবেন তা কি শুধু নিজের সন্ততি আর নিজের পরিবারের জন্যই করবেন? বাকি সমাজ কোথায় যাবে তাহলে? আপনি তাদের চিন্তা করেননি কেন? আর কংগ্রেসও তো সেটাই করছে। কংগ্রেসের তো একজন মন্ত্রী আছেন, ফর্মার মিনিস্টার কান্তিলাল ভূঁইয়া, পূর্বমন্ত্রী। উনি বলেছেন যে আমি 1 লাখ টাকা স্ত্রীদের দেওয়ার কথা দিয়েছি, যার 2টো বউ থাকবে সে 2 লাখ টাকা পাবে। আমি যেটা বলছিলাম যে কংগ্রেসের কাছ থেকে আশা করাটা যে ওরা দেশের হিতের জন্য কোনো কাজ করবে, সেটা ভাবাটাই ভুল হবে। আর এই জন্যই আমি বলেছিলাম যে এদের কাছে নিজের পরিবারই গুরুত্বপূর্ণ, আমাদের জন্য দেশ হলো গুরুত্বপূর্ণ। এই জন্য ভারতীয় জনতা পার্টি নেশন ফার্স্টের কথা বলেছে। কারণ মোদিবাবুর জন্য 140 কোটি ভারতীয় পরিবার রয়েছে, আমার জন্য 25 কোটির উত্তরপ্রদেশী হলো পরিবার। এই জন্য ব্যক্তিগত পরিবার এই চিন্তা না করে আমরা গোটা প্রদেশের চিন্তা করব। আজকাল রায়বরেলিতে পরিবারের বেশ চিন্তা ভাবনা হচ্ছে। প্রিয়াঙ্কা গান্ধী যখন সেখানে ভাষণ দেন তখন বলেন যে মা শহীদ হয়েছে, তারপর ছেলে দাঁড়িয়েছে, ছেলে শহীদ হয়েছে, তার বিধবা স্ত্রী দাঁড়িয়েছে, আমরা এই দেশের জন্য বলিদান দিয়েই যাব। হ্যাঁ, কংগ্রেস তো এটা বলবেই, কারণ ওরা মানুষের মনোভাব নিয়ে এইভাবেই তো খেলা করে গেছে, দেশকে সব সময় দ্বন্দ্বে রেখেছে। কিন্তু এবার আমেঠির আর রায়বরেলির জনগণও এদের খুবই জোরদার জবাব দিতে চলেছে। আমেঠির জনগণ গতবারই জবাব দিয়েছে, রায়বরেলির জনগণ এইবারও ওদের জবাব দেবে। এই পরিবারবাদ রাজনীতির দিন শেষ হয়ে গেছে। নতুন ভারত নেশন ফার্স্টের সাথে দাঁড়িয়ে রয়েছে, ফ্যামিলি ফার্স্টের সাথে নয়। এদের সবার সব থেকে বেশি সমস্যা, ওরা বলে যে আমাদের বিজেপির যে এক্সটেন্ডেড পরিবার আছে, ইডি আর সিবিআই, তাদের নিয়ে। দেখুন, ওদেরকে বিজেপির সঙ্গে যুক্ত করা অন্যায় হবে, কিন্তু ইডি হোক, আইটি হোক অথবা সিবিআই হোক, এরা হলো দেশের ইন্ডিপেন্ডেন্ট সংস্থা। ওদের নিজের মতো কাজ করার স্বাধীনতা রয়েছে। সেখানে ওদের ডাইরেক্টরকে বেছে নেওয়ার একটা ব্যবস্থাও করা হয়েছে। তাদের মধ্যে অনেকগুলো তো নেতা প্রতিপক্ষর একটা পার্ট রয়েছে বটে। আর তাকে বিজেপির সাথে যুক্ত করা আমার মনে হয় খুব ভুল হবে। ভারতীয় জনতা পার্টি নিজেদের নেতার নেতৃত্বে, নিজেদের নীতির ভিত্তিতে মূল্য আর আদর্শের রাজনীতি করে, আর সেই মূল্য আর আদর্শের ভিত্তিতেই জনতা জনার্দনের দরবারে আসে। এখন সুপ্রিম কোর্ট অরবিন্দ কেজরিওয়ালকে বেল দিয়ে দিয়েছে, তাহলে তো উনি নিশ্চয়ই ইডির ওপর হামলা করবেন, বিজেপির ওপর হামলা করবেন, মোদিজির উপরেও হামলা করবেন। জেল থেকে বেলে ছাড়া পাওয়ার পরে অরবিন্দ কেজরিওয়াল বাবুর কতটা শারীরিক ক্ষমতা থাকবে? আগে নিজের সুগার তো কন্ট্রোল করে নিক। আমার মনে হয় যে ওনার নিজের স্বাস্থ্য নিয়ে চিন্তা করা উচিত ভালো করে। দেখুন, আদালত ওনাকে বেল দিয়েছে 20 দিন ইলেকশনে ক্যাম্পেইন করার জন্য। ইলেকশন ক্যাম্পেইনে অংশ নেবার জন্য দিয়েছে বটে, উনি ইলেকশন ক্যাম্পেইনে অংশ নিক। কিন্তু আমার মনে হয় যে এই সময়ে ওনার সত্যি কথা বলার অভ্যাস করে নেওয়া উচিত, কারণ দেশ এইসব লোকের মিথ্যাচারে খুব ক্লান্ত হয়ে গেছে। আর এখন তারা চায় যে দেশের সঠিক তথ্য সামনে আসা উচিত। এরা কোনোদিন সত্যিটা বলবেও না, এদের সবার বাস্তবতা সামনে এসেও গেছে। আর জেল থেকে ছাড়া, ইন্ডিজোটবন্ধনে বেশিরভাগ লোকই তো বেলেই ছাড়া পাওয়ার লোক, তাই না? বেশিরভাগই এরা ওখানে ওই বিহারে যান। দেশের ভেতরে আরো আলাদা আলাদা জায়গায় আপনি গেলেই সবারই ওই একই গল্প রয়েছে। ঈদের দিন একটা মিম এসেছিল, ওখানে সব ওই বিরোধী দলের নেতারা একসাথে দাঁড়িয়েছিলেন আর বলা হচ্ছিল ইডি মোবারক। দেখুন, বিপক্ষ দলের লোকজন
তাদের কাছে কোনো বিষয় নেই। তাদের যে কাণ্ড কারখানা রয়েছে, যখন সেগুলো দেশের সামনে চলে আসছে, তাই নিজেদের কাণ্ড কারখানা লুকানোর জন্যই আজকে ওরা দেশের এই সব সংস্থাগুলোকে কাঠগড়ায় দাঁড় করানোর কুৎসিত প্রয়াস করে চলেছে। দেশের জনগণ ওদের সবার ওই সমস্ত কাণ্ড কারখানার কথা জানে, সেই কাণ্ড কারখানাগুলোতে ভালোভাবে অবগত, আর তার উত্তরও ইলেকশন দেবে। যোগীজি, আমি আপনাকে সব রকম সাবজেক্ট নিয়ে প্রশ্ন করলাম, আপনি কোনোটাই এড়িয়ে যাওয়ার চেষ্টা করেননি, প্রতিটারই পরিষ্কার উত্তর দিয়েছেন। একটা ব্রেক নিয়ে নেবো, আর ব্রেকের পর শুনবো আপকে আদালতে আজকের জাজ দিল্লি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর যোগেশ সিং এর ফয়সালা। ওয়েলকাম ব্যাক আপকে আদালতে। আজ আমরা মামলা চালালাম যোগী আদিত্যনাথের ওপর। এখন সময় হয়ে গেছে আপকে আদালতে আজকের জাজ দিল্লি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর যোগেশ সিং এর ফয়সালার। যোগী আদিত্যনাথ বাবু, আপনি হলেন সন্ন্যাস, নেতৃত্ব আর প্রশাসনের এক অদ্ভুত সঙ্গম। আপনার উপর আজ এই আদালতে অনেক অভিযোগ তোলা হয়েছে। আপনি সেগুলো খুবই সুন্দরভাবে, রীতিমতো স্পষ্টভাবে আর সততার সঙ্গে ডিফেন্ড করেছেন। আপনি রাষ্ট্রীয় দায়িত্বের পালন রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভালোভাবেই করেন। আপনার রাষ্ট্রপ্রেম দেশকে, দেশের জনগণকে প্রেরণা দেয়। আপনি দেশের মঙ্গলের জন্যই কাজ করেন। ভারত 2047 পর্যন্ত বিকশিত রাষ্ট্র হয়ে উঠবে। এই আদালত আপনাকে সসম্মানে মুক্তি দিচ্ছে। ধন্যবাদ। 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 ধন্যবাদ।